আজকে আমরা চলে এসেছি সেরাম অ্যানালিসিস সেন্টারে, আর আমাদের সঙ্গে রয়েছেন সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচারিয়া। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন যেই পরিস্থিতি, কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে ঠিক কি সিচুয়েশন রয়েছে একটু বলুন। মানে সামাজিক দিক থেকে বলছি, কোভিডের একটা গভীর পরিস্থিতি চলছে। কোভিড যখন এলো তখন তার যে অ্যাগ্রেসিভনেস ছিল, নিশ্চিতভাবে মানে আপনাদের মাধ্যমের মধ্যে দিয়ে একজন মেডিকেল সেক্টরের একজন কর্মী হিসেবে বলছি, আশ্বস্ত করছি। ওই প্রথমে যখন কোভিডের পরবর্তী সময় আপনারা দেখেছেন আমপান এসছে, তো ঝড়ের যেমন নিয়ম, বিজ্ঞান তো ভুল হবে না, ঝড়ের যেমন নিয়ম কী আছে, যেখানে ল্যান্ডিং হলো লণ্ডভণ্ড করলো, আস্তে আস্তে সে যত এগোবে ততই ঝড় তার গতি হারাবে, তার শক্তি হারাবে। ভাইরাসেরও নিয়ম তাই। একটা ভাইরাস এলো, প্রথমে তার যে শক্তি থাকবে, তারপর মিউটেশন আফটার মিউটেশন সে তার শক্তি হারাবে। সুতরাং আমরা দেখছি বিভিন্ন আপনাদেরও মিডিয়া ভ্যাকসিন, একটা ভ্যাকসিন, পূর্ণাঙ্গ ভ্যাকসিন আসতে অনেক সময়ের ব্যাপার, কারণ তার মিউটেশন নানা রূপ। সুতরাং ভ্যাকসিন কাল এসে যাবে আর কাল সব সমস্যা মিটে যাবে না। তার থেকে সবচেয়ে বড় আশা আমরা করতে পারি, কোভিড তার শক্তিটা হারাক, এবং হারাচ্ছে। ভারতবর্ষে যখন কোভিড শুরু হলো, আপনারা যদি পরিসংখ্যানে দেখেন, ইন অ্যান্ড অ্যারাউন্ড 3% ছিল মর্টিলিটি, ডেথ রেট। আজকের দিনে দাঁড়িয়ে বলছি 1.57। তাহলে প্রতি 100 জনে 1.57 মারা যাচ্ছে। দুজনও নয়, 1.5 জন মারা যাচ্ছে প্রতি 100 জনে। তো অর্থাৎ 3 থেকে এইখানে নেমেছে। অল ওয়ার্ল্ডে একটা সময় এটা 7% ছিল শুরুর দিকে। তার মানে এইটাই আমাদের কাছে সবচেয়ে আশার জায়গা, যে সরকার বা যে কোনো মানে বিজ্ঞানীদেরও একটাই লক্ষ্য থাকছে, যে একটা ভাইরাসকে আমি দমিয়ে দিতে পারবো না, ভ্যাকসিন, ভাইরাস কালকে ঘরের মধ্যে বন্দি করে দিতে পারবো না, এইসব কিচ্ছু করতে পারবো না। একটাই কাজ সারা পৃথিবী, সেটা সমস্ত রাষ্ট্রনেতারা হোক, বিজ্ঞানীরা হোক, সবারই, যে আমরা মৃত্যু হারটা কমিয়ে ফেলতে পারছি কি না। 7 থেকে 1.57 এই জায়গায় নামছে। তো এটাই সাকসেস, এটাই ভালোর দিক, এটাই আশার দিক। আপনারা এটা খেয়াল রাখুন, প্রতিদিন বিভিন্ন অন্যান্য ম্যালেরিয়া আছে, ডেঙ্গি আছে, ইত্যাদি ইত্যাদি, এতে 4%-এর উপর মৃত্যুর হার আছে, অ্যাবাভ 4% মর্টালিটি রেট। সুতরাং কোভিড এখন অবধি 1.57। এছাড়া কোথায় ভয়টা ছিল একটা প্রথম দিকে, না কোভিড হলে যেভাবে অ্যালভিওলাইটাকে অ্যাটাক করছে, যেভাবে সমস্তটা মানে শরীরটাকে ভেন্টিলেশনে নিয়ে চলে যাচ্ছে, ওইটা অত ভেন্টিলেশন নেই। কোভিড অ্যাটাক হলেই টুয়ার্ডস ভেন্টিলেশন হয়ে যাচ্ছে। প্রথমে অ্যাটাকগুলো ছিল খুব মেজর। এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে, কোভিড হোম কোয়ারেন্টাইন থাকুন, আর 5টা ইনফ্লুয়েঞ্জার মতো, কোভিড ইজ অলসো ওয়ান টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা, আর 5টা ইনফ্লুয়েঞ্জার মতো ফেস করুন, প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক খান, বাড়িতে থাকুন। আর 5টা রোগের মতোই ছোঁয়াচে রোগ, ইনফ্লুয়েঞ্জা হলে যেমন বাড়িতে থাকেন নির্ভেজাল, সেরকম থাকুন। একটু বয়স্ক লোক যারা যাদের উচ্চ রক্তচাপ আছে বা যাদের সুগার আছে, তাদের ক্ষেত্রে সমস্যা, তাদের অবশ্যই টেক কেয়ার করা, তাদের ক্ষেত্রে হসপিটালটা প্রয়োজন। বাট বাকি সবার ক্ষেত্রেই হোম কোয়ারেন্টাইন। এখন কোভিড তার যে আগ্রাসী ভাবটা অনেক কমে গেছে। সুতরাং কোভিড আস্তে আস্তে তার আগ্রাসী ভাব কমাচ্ছে, কোভিড আস্তে আস্তে তার জীবনের ওপর যে থাবা বসানো সেটা কমাচ্ছে। এটাই এখন আশার দিক। ভ্যাকসিন কবে আসবে আমরা ভরসায় থাকবো, সেই ভরসায় না থেকে এটাই তো আশার দিক। আপনি তো বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তো আপনার এই যে সমাজের জন্য কিছু করা, তাই কিভাবে আপনার পথ চলা শুরু? দেখুন, পথ চলা শুরু বলতে আমিও একজন ফ্রিল্যান্স ছিলাম, বিভিন্ন ল্যাবে, বিভিন্ন হসপিটালে আমি একটা সময় যুক্ত ছিলাম। তারপর আমার যেটা মনে হয়েছিল একদম মানে সেটা মানে বাঙালি হিসেবে প্রথম সেই স্টেপটা আমি নিয়েছিলাম। আমরা দেখতাম, আমি ল্যাব সেক্টরেরই লোক, অর্থাৎ বিভিন্ন এই যে ব্লাড টেস্ট এইগুলো করাটাই আমাদের কাজ। আমি দেখতাম যখন আমি বিভিন্ন জায়গায় যুক্ত ছিলাম, 2000-এ ল্যাব শুরু, তার আগে তখন ওই কিছু বোম্বের কোম্পানি, কিছু দিল্লির কোম্পানি এলো, যারা বলছে তারা রেফারেল ল্যাব, ভেরি গুড, দে আর ভেরি গুড, এখনও তারা ভালো, কেউ খারাপ নয়। তো তারা এলো, তারা বললো যে কলকাতায় তো অনেক টেস্টই হয় না, এগুলো সব আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা বোম্বেতে নিয়ে গিয়ে বা আমরা দিল্লিতে নিয়ে গিয়ে টেস্ট করব। তো তখন যারা আমি যে সমস্ত জায়গায় ছিলাম, তাদের সেখানকার যারা বস, তাদের যেখানকার যারা ডিরেক্টর ছিল, আমি কয়েকজনকে রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন, আমি কিন্তু এই টেকনোলজিটা জানি, এই যে টেস্টগুলো যেগুলো আপনি বোম্বে পাঠাচ্ছেন, তখন পিএসএ, LHFSH, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন, এরকম নানা রকম ব্লাড টেস্ট আছে, সেগুলো সব চলে যেত বোম্বেতে। ইভেন থাইরয়েড
T3 T4 TSH সব বোম্বেতে টেস্ট হতো, বিভিন্ন ল্যাব না করে পাঠিয়ে দিত। তাই বলতাম বিভিন্ন জায়গায় যে আমরা কিন্তু আমি টেকনোলজি জানি, আপনার কাছে ইনস্ট্রুমেন্টও আছে। আর আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে টেকনিক্যাল হ্যান্ডস হচ্ছে ভীষণ স্ট্রং, তাদের ইন্টেলিজেন্সি খুব ভালো, আরও যারা আছেন অনেকেই। কিন্তু যারা উচ্চ লেভেলে আছেন, যারা উদ্যোগপতি, যারা এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তারা বলতো না এত রিস্ক না, আমরা পাঠিয়েই দিচ্ছি, এটাই চলছিল। তো আমার তখন মনে হয়েছিল যে না, আমি এই পাঠানোটা বন্ধ করব, ছোট্টভাবে এটা শুরু করব। কারণ আমার কাছে তো অত পুঁজি নেই, চাকরি বাকরি করেছি যেভাবে করেছি, ঠিক আছে, সেভাবে সাংসারিক বার্ডেনও ছিল। তো আমি সেরাম শুরু করলাম 2000 জানুয়ারি, ডিসেম্বর 99, 2000 জানুয়ারি আমি ধরি, 2000 জানুয়ারি যখন শুরু করলাম, জাস্ট মানে কল্পনা করুন বা না করুন, আমি 14,000 একটা আমার এক দাদা আমার পাড়ার একটা ছোট্ট ঘর আমায় দিয়েছিল, সেই ঘরে একটা রেমিংটন টাইপ মেশিন নিয়ে আর একটা এলাইজা রিডার নিয়ে প্রথম শুরু করলাম। এলাইজা রিডার যাতে থাইরয়েড টেস্ট হয়। কোম্পানিকে বললাম আপনার 95,000, আমি আপনাকে 8,000 10,000 করে দেবো, কারণ ইউ নো ইন মে ভেরি ওয়েল, কারণ অনেক ডায়াগনস্টিকে ছিলাম, তারা আমায় চেনে খুব ভালো, আমায় বিশ্বাস করলো যে প্রতি মাসে 5,000 7,000 করে দেবো। সেই মেশিনটা এখন এখানে রাখা আছে। তো সেই একটা 95,000-এর ইনস্ট্রুমেন্ট নিয়ে পথ চলা শুরু হলো। বিভিন্ন ল্যাবকে বললাম আপনারা দয়া করে বোম্বে দিল্লি না করে কলকাতাতেই পাঠিয়ে দেখুন না, পান কি না, রিকোয়েস্ট করতাম তাদের। তারা আমায় চেনে, অনেকেই চেনে, একটু টেস্ট ফেস্ট করতাম বিভিন্ন ল্যাবে গিয়ে। তো সেখান থেকে শুরু, প্রথম দিন 2টো থাইরয়েড, তারপরের দিন হয়তো 5টা, তারপরের দিন 10টা। আজকের দিনে আমরা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট, অ্যারাউন্ড 14,000 স্যাম্পলস পার ডে, 14,000 স্যাম্পেল প্রতিদিন আসে আমাদের বিভিন্ন উইং মিলিয়ে। যেটা আমরা 14,000 টাকায় শুরু করেছিলাম একটা রেমিংটন মেশিন আর একটা এলাইজা রিডার নিয়ে 2000-এ, আজকে অনেকটাই রিয়েজেন্ট রেন্টাল ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন কোম্পানি ইনস্ট্রুমেন্টগুলো দেয়, রেন্টালে আছে। তবু যদি ভ্যালুয়েশান ধরি, সমস্ত ইনস্ট্রুমেন্ট মিলিয়েও নট লেস দ্যান 80 crores। যতগুলো সেরাম আজকে বিল্ডিং বানিয়েছে সেরামের, বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে, তো সেইগুলোরও একটা ডেফিনেটলি আমরা এগিয়েছি, আমরা যতটা পেরেছি এগিয়েছি। এবং এগিয়ে যাওয়ার একটাই আমাদের কাছে ছিল, যে স্লোগানটা নিয়ে আমি এগিয়েছিলাম, যে এভরি টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ বিকজ ইট ইনভলভস ইয়োর লাইফ, আপনার লাইফ ইনভলভ আছে, সুতরাং প্রতিটা টেস্ট ইম্পর্ট্যান্ট, এবং আমরা সেই ইম্পর্টেন্সি দিয়েই প্রতিটা টেস্ট করব। প্রথমে কখনোই কি প্রফিট নয়, কারণ একটা জিনিস জানি, বিইং আ টেকনিক্যাল পারসন, অ্যাকাউন্টসে যদি আমি অনেক গিয়ে বেশি মনোনিবেশ করি, আমি না সাবজেক্টটা বুঝি, না অত বেশি বুঝতে পারবো। যদি কিছু ম্যাল প্র্যাকটিসিং থাকে থাক, আমি আমার টেকনিক্যাল, আমার ল্যাবেতে আমি অনেক বেশি নিজেকে কনসেন্ট্রেট করি। ওই ল্যাবে যদি আমি কোয়ালিটি অ্যান্ড আলটিমেট কোয়ালিটি দিতে পারি, সেই কোয়ালিটির বেসিসে দেশ আমায় চিনবে, কোম্পানিকে চিনবে। সেরাম মানে আমি তো নই, আগে আমাদের কোম্পানি, তারপর আমরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলতে পারেন, আজকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, এদিকে আমাদের নর্থ ইস্টের 7 সিস্টার্স, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সম্পাট, সবটা মিলিয়ে সেরাম এগোচ্ছে, ক্রমশ এগিয়ে চলছে। প্রতিদিন আমাদের লক্ষ্য আরও বেশি বড়, এবং এই মুহূর্তের যেটা আরও লক্ষ্য, সবচেয়ে বড় লক্ষ্যটা, সেরাম তো একটা জায়গায় তার এত স্যাম্পল সব ঠিক আছে, আরও কত মানুষকে রুজিরুটিতে আনা যাবে, যত ইউনিট বাড়ানো যাবে তত রুজিরুটিতে আনা যাবে। আজকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেরামে ইনভলভ প্রায় 1600 যাদের রুজিরুটি চলছে। 1600 ধরুন, যদি ফ্যামিলি মেম্বার অ্যাভারেজ 5 ধরি, তাহলে 1600 মাল্টিপ্লাইড বাই 5। তো এতগুলো মানুষ, আমি নই, আমি ব্যক্তি নই, যিনি করান তিনি করাচ্ছেন, আমি তো মাধ্যম। তো সেইভাবে তো এগিয়ে চলছে সেরাম, আরও কত মানুষকে ইনভলভ করা যায়, এবং পাশাপাশি ডোর স্টেপে কিভাবে আমরা মানুষকে সার্ভিস পৌঁছে দিতে পারি। একটা সময় ছিল ভাগলপুরের কোনো রিমোট ভিলেজে যদি কোনো মানুষের কিছু হতো, ডাক্তার লিখতে পারতো না কোনো থাইরয়েড বা স্পেশাল টেস্ট, কারণ ওই পেশেন্টটাকে তো ওই টেস্ট করাতে পাটনায় যেতে হবে বা কলকাতায় আসতে হবে, বা কোচবিহারের কোনো পেশেন্টকে আসতে হবে কলকাতায় বা মালদায়, এরকম একটা ব্যাপার ছিল। তো আমাদের যে প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল যে ডোর স্টেপ, অর্থাৎ প্রত্যেকটা জেলায় ফ্র্যাঞ্চাইজি থাকবে, প্রতিটা ল্যাব হবে আমাদের ল্যাব, যত ল্যাব আছে সেই ল্যাব তাদের স্পেশাল স্যাম্পেলগুলো আমাদের কাছে পাঠাবে। সেই ল্যাবের কাছে আমাদের অ্যাপিল যে বোম্বে, দিল্লি, ঠিক আছে, যদি মনে হয় যে আপনি আপনার পূর্ব ভারতে ভালো সার্ভিস পাচ্ছেন না, ভালো কোয়ালিটি পাচ্ছেন না, তাহলে পাঠান
আদারওয়াইজ আমরা আছি আপনাদের পাশে, এটাই। বাহ। আরেকটি বিষয় জানার চেষ্টা করব যে এই যে আপনাদের এইখানে ল্যাবে ঠিক কিভাবে কাজ হয় একটু যদি আমাদেরকে জানান। ধরুন কীভাবে কাজ হয় বলতে এখানে কিন্তু একদম 24 আওয়ার্স এত স্যাম্পেল। ধরুন আমাদের শ্যামবাজার ল্যাব আছে, শিলিগুড়ি, আসানসোল, কিছুদিন বাদে পাটনা শুরু হবে, আর চলছে। বাংলাদেশ তো প্রায় শুরু হওয়ার পথে, আমরা একটা ইন্টার কান্ট্রি করবার কথা ছিল, সেটা তো অনেক কিছু আটকে গেল এই মুহূর্তে। তো আর সেটা আমরা আগে বিভিন্ন এরকম ইন্টারভিউতে বলেছিলাম, প্রায় শুরু হওয়ার মতো জায়গায় চলে গেছিলো, হয়নি। আমরা কিভাবে কাজ করি দেখুন, আমি সবচেয়ে প্রথম একটা জিনিস শিখেছি ছোটোবেলা থেকে, যেহেতু অনেক লড়াই করে ওঠা, আমি কোনো সোনার চামচ নিয়ে জন্মাইনি, খুব লড়াই করে উঠেছি। খিদেটা জানি, খিদের কষ্টটা খুব ভালো জানি। তো আমাদের ল্যাবের আমাদের সবচেয়ে প্রথম জায়গা হচ্ছে, প্রতিটা ল্যাবে একটা বিরাট করে ক্যান্টিন আছে, সে বিরাট হাঁড়ি করা সব থাকে। আমাদের যত পরিবারের সদস্য, স্টাফ বলি না, আমার সেরাম ফ্যামিলি যত মেম্বার, দুবেলা যেন তারা যতটুকু যা দিতে পারি, আমরা যা আয়োজন করতে পারি কারোর দয়ায়, সেটা হচ্ছে যে তারা যেন অন্তত ডাল ভাতটা দুবেলা পেট ভরে খেতে পারে একদম ফ্রি অফ কস্টে, তারপর তারা এখানে কাজটা করুক। তো সেই অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রত্যেকটা ল্যাবে আছে, যে প্রথমে তাদের প্রত্যেকে ডাল ভাত মাছ যেদিন যেমন হয় করা হয়, খাও, তারপরে তোমাদের ডিউটি আওয়ার্স অনুযায়ী তোমরা তোমাদের কাজ করো। এখানে 3 শিফটে কাজ হয়, 3 শিফটে, যেহেতু এটা 24 আওয়ার্স ল্যাব, ওই সকালবেলা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু বন্ধ হয়। তো এইভাবে চলছে। আমার মানে আমি মনে করি আমার যত ফ্যামিলি মেম্বার বলি, যারা আমার স্টাফ, তো তারাই তো আমার মূল আত্মীয়। তারা আছে বলে তো আজকে আমিও আছি, আমার পরিবারও চলছে। আমার পরিবার চলার পেছনে তো তারা, তাই না? সুতরাং তাদের আমি যতটা ডাল ভাতে রাখতে পারবো, নুনে ভাতে রাখতে পারবো, ততই আমি কারোর আশীর্বাদ পাবো। তো সেইটা নিয়ে সেরাম তার এই কর্মপ্রণালী নিয়েই এগিয়ে চলেছে। আরেকটি বিষয় যে এই যে মানে কোভিড পরিস্থিতিতে মানে এখনো ঠিকভাবে বলাই হচ্ছে না যে ভ্যাকসিন কবে আসছে, তা আপনার কাছ থেকে কি একটু সেই বিষয়টা জানতে পারি যে কবে দেশবাসী ভ্যাকসিন পেতে চলেছে, দেখুন আমি তো সাধারণ মানুষ উপকৃত হতে চলেছে। হ্যাঁ, হয়তো এখন সেভাবে আক্রান্ত হচ্ছে কিন্তু তার পাশাপাশি সুস্থতার হারও অনেকটা বেড়ে গেছে, যেরকমটা আপনি জানালেন এরকম। দেখুন ভ্যাকসিন আসতে কিন্তু অ্যাকচুয়াল, দেখুন ভ্যাকসিন একটা চলে আসবে, পুজোর পর চলে আসতে পারে। মানুষ কিছুটা মানে একটা ব্যাপার হয় না যে ডক্টর এসে একটু মাথায় হাত দিল, মনে হলো যেন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি ওষুধ খাওয়ার আগেই। তো ভ্যাকসিন নিলে একটা মরাল সাপোর্ট, এটাও ঠিক। ভ্যাকসিন যে একদম কাজ করবে না তা নয়, নিশ্চিতভাবে কাজ করবে। তো ভ্যাকসিন তো আশা করা যাচ্ছে, বিজ্ঞানীরা সারা পৃথিবীর বুকে যেভাবে কাজ করছে, অক্সফোর্ড যেভাবে ভালো কাজ করছে, তো তাতে তো ভ্যাকসিন চলে আসবে। একটা জায়গায় কী করছে অক্সফোর্ড, একটা অ্যাডিনো ভাইরাসের মধ্যে ভ্যাকসিন। ব্যাপারটা কি জানেন তো, মানে আমার দেহের মধ্যে ইমিউনিটিটা বাড়াতে হবে, আমার দেহের মধ্যে কোনো একটা ভাইরাসকে ঢোকাতে হবে। বাট আমার দেহ কিন্তু এমন একটা ব্যাপার, দেহ নন ভাইরাস ছাড়া কাউকে অ্যালাউ করে না যে হ্যাঁ আমি এই ভাইরাসটাকে চিনি, তাকে ঢোকাবো। সেইভাবে ভাইরাস দেহের মধ্যে ঢোকাতে হয়, ভ্যাকসিনও দেহে দিতে হয়, নন ছাড়া সে নেবে না, চেনা জানা ছাড়া আমার দেহ অ্যালাউ করবে না। তো যেহেতু কোভিডটা আননোন, তার জন্য ভ্যাকসিন তৈরিতে এত প্রবলেম। অক্সফোর্ড যেটা করছে অ্যাডিনো ভাইরাস, যেটা আমার নোন একটা ভাইরাস, ওই অ্যাডিনো ভাইরাসের মধ্যে ওরা কোভিড SARS 1, 2, 3 ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে ভেতরে ইনজেক্ট করছে। এবার বডি কী করছে, ভেতরে নিয়ে নিল অ্যাডিনো ভাইরাসকে, তো আমি চিনি, আমার কাছের লোক, নিয়ে নেওয়ার পর যখন ওটা ভেতরে গিয়ে প্রোটিনটা ভাঙছে, তখন ওই SARS 1, 2, 3 যেগুলো বেরোচ্ছে আর কি, বডি এবার তখন ভাবছে আরে যেগুলো বেরোলো সেগুলো তো আমার আননোন। আমি গল্পর ছলে বলছি, আর এগুলো তো আননোন, তাহলে যেগুলো বেরোলো এগুলো তো আমার আননোন সোলজার, তার এই যে মানে শত্রু, এনিমি, এর বিরুদ্ধে তো আমাকে ইমিডিয়েট লড়তে হবে, তাহলে আমার ভেতরের ইমিউনিটি বাড়াতে হবে। আমি ভুলে নিয়েছি, না বুঝে নিয়েছি। তো এইভাবে ভিক্টোরিয়া ইয়াতে তো অক্সফোর্ড একটা তৈরি করছেন ওখানে। তো বা আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো জায়গায় হচ্ছে, সেরামে হচ্ছে, পুনে সেরাম ইনস্টিটিউট, তো সবাই করছে ভ্যাকসিনটা। কিন্তু ব্যাপারটা কি হয়, একটা ভাইরাস প্রথমে আমাদের পৃথিবীতে এলো, ধরুন এটা এসছে অলমোস্ট ডিসেম্বর 2019, ওই নভেম্বর ডিসেম্বর। এবারে সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের দেহে ঢুকছে, এ মিউটেটেড আফটার মিউটেটেড, এ তার নিজের গতি প্রকৃতি বারবার চেঞ্জ করছে, নিজের গঠন বারবার চেঞ্জ করছে। সেটা বলে না যে ভাইরাস, একটা সত্যিকারের ভাইরাস পেতে 20 বছর সময় লাগে। তো বিজ্ঞানীরাও কী হচ্ছে, পাজেল হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ওপর হয়তো ভাবছে এই তো ভ্যাকসিন আমি পেয়ে গেছি,
আবার দেখা যাচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে তার ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে। তো যতক্ষণ না ক্যারেক্টার চেঞ্জ হতে হতে এই ভাইরাসটাও কোনো একটা স্টেবল জায়গায় আসবে, ততক্ষণ প্রপার ভ্যাকসিন পাওয়াটা কিন্তু প্রশ্নে থেকে যাচ্ছে। তবু ভ্যাকসিন আসবে ডেফিনেটলি। একটা ভ্যাকসিন কোনো একটা পার্টকে, SARS-1, SARS-2, SARS-3, কোনো জায়গাটাকে কিছু মানুষের জন্য তো সেটা উপকারে আসবেই। তো আমরা মনে করি সেই ভ্যাকসিন আসবে, তাড়াতাড়ি আসবে। কিন্তু আপনাদের মধ্যে দিয়ে যে কথাটা বলার, ভ্যাকসিনের ওপর ডিপেন্ড করবেন না, আপনি আপনার দেহের ইমিউনিটি বাড়ান। কারণ কোভিড, আমি আবার বলি, আর 5টা ভাইরাল ইনফেকশন অনেক আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, অনেক ফ্লু আছে, সেই আরও তো কথা H1N1 আছে, সবই তো আছে। কোভিডও সেরকম একটা অচেনা বলে আমরা একটু ভয় পাচ্ছি। আপনি যদি আপনার দেহের মধ্যের সৈন্যগুলোকে খুব ভালো করে শক্তিশালী করতে পারেন, সে কোভিড হোক আর যে কোনো ইনফেকশানই হোক, আপনার দেহে ঢুকতে ভয় পাবে বা ঢুকেও বেরিয়ে চলে যাবে। কারণ আপনার দেহের মধ্যে সৈন্য খুব শক্তিশালী। দেহের মধ্যে সৈন্য বলতে দেহের ইমিউনিটি, IgG লেভেলটাকে বাড়াতে হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য প্রত্যেকে সকালবেলা উঠে ওই কাঁচা হলুদ, নিমপাতা, তারপরে ওই গোলমরিচ গুঁড়ো, এগুলো খান। খাওয়ার সঙ্গে অবশ্যই যারা ননভেজ, প্রোটিনটা, এই প্রোটিন প্রচুর পরিমাণে ইনটেক করুন। তার মানে আপনারা ব্রয়লারটা ওপরে একটা প্রোটিন পার্ট থাকে, ওইটা নিয়ে খান। যারা ভেজ তারা সয়াবিন খান। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে প্রচুর পরিমাণে নারকেল খান। প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোকে ইনটেক করুন। পাতি লেবু খান, মুসম্বি লেবু খান, প্রচুর লেবু খান, প্রচুর ভিটামিন সি দেহের মধ্যে নিন। তো আমরা যদি নিজেরা নিজেদের ভালো করে গার্ড করে বেঁধে নিতে পারি, তো কোনো ভাইরাসই অতি সহজে আমার দেহে ঢুকে পড়তে পারবে না। কারণ তারাও খোঁজে যে কে দুর্বল, তার দেহের মধ্যে গিয়ে আমি রাজ করি, একদম মানে গল্পের ভাষায় বোঝালাম। তো তারাও দুর্বল মানুষটাকে সবার দেহেই ঢুকছে, কিন্তু হয়তো আমাদের এখানে আমরা এতজন আছি, অনেকের দেহে ঢুকে গেছে। ভেতরের ইমিউনিটি যার যার বেশি, সে বেরিয়ে চলে গেছে। যার ইমিউনিটি কম, ওরাও কি করে, তার উপর জাঁকিয়ে বসে। এটাই হচ্ছে নিয়ম ভ্যাকসিনের। এই ভ্যাকসিন বলছে এই ভাইরাসগুলো। তো এই ভাইরাস আমরা যেন আমাদের প্রত্যেকের ইমিউনিটি বাড়াতে পারি যেভাবে হোক। এছাড়া যা বিধিনিষেধ, মাস্ক আমাদের পরতে হবে। এই মাস্ক অবশ্যই সব সময় তো এইভাবে পরে থাকুন। হ্যান্ড স্যানিটাইজ করুন। আর একটা ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল নয়, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আর যেমন চলছে চলুক, সব কিছু বন্ধ করে দিয়ে কোনো সমস্যার সমাধান নেই। মানুষকে সচেতন করা আর মানুষকে আরও এই স্বাস্থ্যবিধি মেনে চলবার মধ্যে আনা, এর মধ্যে আনতে পারলেই আমরা কোভিডকে জয় করতে পারবো। অলরেডি অনেকটা পেরে গেছি। দেখুন, সেরাম নামটা বেসিক্যালি এসছে, সেরাম হচ্ছে ব্লাডের একটা পার্ট। ফিব্রিন উইদাউট ফিব্রিন, সেরাম অর্থাৎ আমরা যে মানুষের ব্লাডটা টানি, ব্লাডটা টানার পর সেটাকে ক্লট করা হয়। ক্লট করার পর সেরাম বলে একটা পোর্শন বেরোয় ব্লাড থেকে। সেই সেরাম থেকেই যাবতীয় টেস্ট করা হয়। থাইরয়েড থেকে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ হরমোনস, ইনফার্টিলিটি, যত কিছু টেস্ট আছে ওই সেরাম পার্টটা থেকেই করা হয়। তো সেরামের অ্যানালিসিস থেকেই এই এত ব্লাডের টেস্ট পাচ্ছেন আপনি। ওই টিসি এসআরগুলো হোল ব্লাড, কয়েকটা বাদ দিলে মেজর টেস্ট আসছে সেরাম থেকে। সেরামটাকে অ্যানালিসিস করে আমরা টেস্ট করি। তাই আমরা নামটা দিয়েছি সেরাম অ্যানালিসিস সেন্টার, অর্থাৎ সেরামটাকে আমরা অ্যানালিসিস করছি। এটাই, এই জন্যই সেরাম নামটা দেওয়া আর কি। বাহ, আপনি তো বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তাই এরপরে কি উদ্যোগ রয়েছে? দেখুন, আমরা তো সারাটা বছর ধরে থ্যালাসেমিয়া নিয়ে, এটা তো আমাদের সবচেয়ে বড় মেজর জায়গা। কারণ আপনাদের এর মাধ্যম দিয়ে বলে দিই একটাই কথা, যে দুজন বাহকের মধ্যে বিয়ে হলে কিন্তু পরের প্রজন্ম থ্যালাসেমিয়ার মারণ রোগ নিয়ে পৃথিবীতে আসবে। এই কোভিডের মধ্যে কত থ্যালাসেমিয়া বাচ্চা কালও এসছে আমার কাছে, যে অসুখের কোনো ট্রিটমেন্ট নেই। কোভিড তো তাও ট্রিটমেন্ট পাচ্ছেন, থ্যালাসেমিয়া ডিজিজের কোনো ট্রিটমেন্ট নেই। বাচ্চার আসা যাওয়া, মাঝে 5 বছর, 10 বছর, 15 বছর এই বেঁচে থাকা। যা ট্রিটমেন্ট যেগুলো বলছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন এক্সেট্রা, অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার, এখনও সেগুলো পরীক্ষামূলক ব্যাপার, কিন্তু সেই অর্থে ট্রিটমেন্ট নেই। সে থ্যালাসেমিয়া কেন হয়, একটা বাচ্চা আক্রান্ত হয় কেন? বাবা মা যদি দুজনেই ক্যারিয়ার হয়, যে কিছুক্ষণ আগে যে প্রশ্নটা করলেন, আমরা যদি উপসর্গহীন কোভিড হই তাহলে কত লোকের মধ্যে ছড়াবে, একই ব্যাপার। ওই উপসর্গহীন থ্যালাসেমিয়া যেটা, সেটাকে বলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার। ভারতবর্ষে আনুমানিক থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে 12 থেকে 14 কোটি আউট অফ 135 crores।
তার মানে প্রতি 10 থেকে 12 জন ভারতীয়র একজন থ্যালাসেমিয়া কেরিয়ার। বিপদ হচ্ছে আমরা কেউ জানি না, মেবি আমাদের এই 6 জনের মধ্যে কেউ কেরিয়ার আছে হয়তো। সৌভাগ্য কি হয়ে যায় না, যার সঙ্গে বিয়ে হলো সে কেরিয়ার নয়, মিটে গেল, আমরা কেউ জানতেও পারলাম না, সন্ততি ঠিকঠাক হলো। অমিতাভ বচ্চন কেরিয়ার। সৌভাগ্য যে যখন বিয়ে হয়েছিল অমিতাভ বচ্চনও তার টেস্ট করায়নি, বা জয়া ভাদুরীরও টেস্ট হয়নি। জয়া ভাদুরী নন কেরিয়ার ছিলেন, তাই আপনারা অভিষেক বা তাকে দেখতে পাচ্ছেন। যদি দুর্ভাগ্যবশত জয়া ভাদুরীও যদি থ্যালাসেমিয়া বাহুক হতেন, তাহলে অমিতাভ বাহুক, জয়া ভাদুরী বাহুক। অ্যাজ আ রেজাল্ট্যান্ট 25% চান্স পরের জেনারেশন থ্যালাসেমিয়া ডিজিজ নিয়ে পৃথিবীতে আসবে। তো এই থ্যালাসেমিয়া ডিজিজ নিয়ে যাতে কেউ পৃথিবীতে না আসে, তার জন্য দুজন আমরা বাহক কিনা আমরা জেনে নেব। দুজন বাহকের মধ্যে বিয়ে হওয়াটা বাঞ্ছনীয় নয়। আর দুজন বাহকের মধ্যে বিয়ে না করতে গেলে আমাদের জেনে নিতে হবে আমাদের স্ট্যাটাসটা, আমরা বাহক কিনা। তাই আপনাদের এই ভূমির মধ্যে দিয়ে প্রত্যেককে, মানে আমাদের ভূমিবাসী ভারতবর্ষের সবাইকে অনুরোধ করি যে জীবনে একবার, এটা ম্যালেরিয়া নয়, ডেঙ্গি নয় যে ওটা দূরে এসে জুড়ে বসবে, যে বাহক সে নিয়েই জন্মেছে। জীবনে একবার বিফোর ম্যারেজ আপনারা থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করান। যদি কেউ বাহক হন কোনো চিন্তা নেই, সে বিয়ে করবে নর্মাল, কিন্তু যাকে বিয়ে করবে সেও যেন বাহক না হয়। দুজন বাহকের মধ্যে বিয়ে না হওয়াটা বাঞ্ছনীয়। এবার তাহলে আমাদের ভূমিকাটা কি? আমরা এই বাহক নির্ণয়টা করি। থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশনটা বিভিন্ন স্কুল এখন বন্ধ আছে, বিভিন্ন মানে স্কুল কলেজগুলোয় বন্ধ আছে, বাট বিভিন্ন পাড়ার অর্গানাইজেশনে চলছে। বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ অ্যাওয়ার করে করে এই থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশনটা করি। এখনও অব্দি ইন অ্যান্ড অ্যারাউন্ড প্রায় 12 লাখ সামথিং হয়ে গেছে কেরিয়ার ডিটেকশন করা। এবং আমরা দেখছি, ওই যে বললাম, প্রায় 10 to 12% মোর দ্যান দ্যাট কেরিয়ার আছে। সুতরাং আমরা করছি, এবং এই 10 থেকে 12% যে কেরিয়ার, তাদের অ্যালার্ট করছে যে তোমরা কেরিয়ার, কোনো চিন্তা নেই, আরেকজন কেরিয়ারকে বিয়ে করো না। তো এটাই আমাদের কাজ, প্রিভেনশন, অর্থাৎ যাতে থ্যালাসেমিয়া রোগ নিয়ে পরের পৃথিবীতে আর কেউ না আসে। সেই জন্যই আমরা বলছি, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজের কথা। এটাই আমাদের কথা। আপকামিং প্রজেক্ট কি রয়েছে? দেখুন, আমাদের এখন একটা খুব আমরা একটা তো থ্যালাসেমিয়াটা আমাদের সব সময়ের প্রজেক্ট, যে কথাটা বললাম, একটা প্রজেক্ট আছে। আমরা একটা ওল্ড এজ হোম বানাতে চাইছি, যে ওল্ড এজ হোমটা হবে একটা ব্যতিক্রমী, মানে হোম অ্যাওয়ে ফ্রম হোম। এটাই আমাদের মূল স্লোগান, বাড়ির বাইরে আরেকটা বাড়ি। তো সেই বাড়িটা এইরকমভাবেই হবে যে বাড়িতে গেলে মানে নানা কারণে বৃদ্ধ-বৃদ্ধারা বাড়িতে অবাঞ্ছিত হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো সন্তানরা প্রচুর ভালোবাসে, কিন্তু তারাও চাকরি সূত্রে বাইরে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের মানে বাবা মাকে ইচ্ছে থাকলেও নিয়ে যেতে পারছে না। অনেক ক্ষেত্রে অনেক রকম সমস্যা আছে, সবটাই দোষারোপের জন্য নয়, নানা কারণে বৃদ্ধ-বৃদ্ধারা খুব একা হয়ে যাচ্ছে। তো আমরা এই জাস্ট ব্যারাকপুরের পাশে জীবনপুর, নামটাও দিলাম জীবনপুর, মানে এখানে একটা ঘটনা যে আমি যখন এরকম আমার মানে বহুদিনে, দ্যাটস আওয়ার প্যাশান, এবং খুব বড়, প্রায় 3 বিঘে জমির ওপরে এই প্রজেক্টটা হয়েছে। ভেতরে 64 রুমস, 64টা রুম আছে। একটা প্রায় 2500 স্কোয়ার ফিটের ওপর কমন রুম আছে, একটা 2500 স্কোয়ার ফিটের ওপরে মেডিটেশন রুম আছে, G+4, এবং 3 বিঘে জমির ওপর, আর বাকিটা পুরো গ্রিন। তো এইটা করা হয়েছে একটাই জায়গা, যে আরেকটা বাড়িতে আপনি আসুন, সেই বাড়িতে আপনি সব কিছু পাবেন। সেখানে কমন রুমে আপনি ইনডোর গেম পাবেন, যোগা পাবেন, ইভেন একটা ছোট্ট অডিটোরিয়াম পাবেন। আপনি যদি পুরনো আমলের উত্তম সুচিত্রার মুভি দেখতে চান, বা আপনি বর্তমান যুগের কোনো মুভি দেখতে চান, ইংলিশ মুভি দেখতে চান, যা দেখতে চান সবটা পাবেন এখানে। তার সঙ্গে ইনডোর গেম পাবেন, তার সঙ্গে আমরা আপনাদের জন্য একটা সুন্দর মেডিটেশন রুম, যেখানে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ আছে, এরকম একটা মেডিটেশন রুম থাকবে। সেখানে নিজেদের কনসেন্ট্রেট করুন। আরও মানে সব কিছু, মানে আপনি বাড়ির বাইরে আছেন সেটা আপনি বুঝতে না দেওয়াটা আমাদের দায়িত্ব, আসাটা আপনার দায়িত্ব আমাদের কাছে, আর আপনি যে বাড়ির বাইরে আছেন সেটা না বুঝতে দেওয়াটা আমাদের দায়িত্ব। তো জীবনপুর নামটা সেই জন্য দেওয়া, জীবনপুর নামটা দেওয়া, ওই যে কিছুক্ষণ আগে সেরাম নামটা কেন দিয়েছি বললাম, জীবনপুর নামটাও এরকম তো একটা প্যাশান, আমি করব খুব চিন্তায় ছিলাম। তো তখন প্রায় হয়ে গেছে, কিন্তু নামকরণটা হচ্ছে না। অনেক লোক অনেক নাম দিচ্ছে, তো সব নামটা নিয়ে ভাবছি একটা ভালো নাম দেবো, একটা ভালো নাম দেবো করে গাড়িতে যাচ্ছিলাম এই ল্যাব থেকে আরেকটা ল্যাবে। ওই সব FM-এ সব গানটা দেয়, কিছুদিন আগের কথাই বলছে, হয়তো আজ থেকে 6 মাস আগে। তো সব FM-এ গান দেয়, তো গান হঠাৎ গান হতে হতেই দেখলাম ওই
পলাতক মুভি, খুব পুরনো একটা মুভি তরুণ মজুমদারের। তো পলাতক মুভিতে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা খুব সুন্দর গান আছে, জীবনপুরের পথিক রে ভাই, কোনো কুলে শাকির নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। খুব সুন্দর গান, মন চলে আগে আগে আমি পিছে রই। তো এই গানটা শুনতে শুনতে খুব ভালো লাগছিল গানটা শুনতে। তারপরে গানটা শেষ হওয়ার পরই মনে করলাম তাহলে জীবনপুর নামটা দিলে কেমন হয়। আমরা তো সবাই জীবনপুরের পথিক, তাই না? আমরা তো সবাই পথিক, পথ চলছি। আমাদের এই মুহূর্তে যা আছে যা নেই কিচ্ছু থাকবে না, তো যখন জীবনপুরের পথিক হয়ে আলটিমেট ডেস্টিনেশনে চলে যাব। তো আলটিমেট জীবনটাই সব কিছু, জীবনটাই সবচেয়ে মূল্যবান। আমাদের কি আছে নেই এগুলো সব অমূল্যবান, কারণ এগুলো কোনোটা নিয়ে যেতে পারবো না। জীবনটাই নিয়ে চলে যাব বা জীবনটা রেখে চলে যাব, নিয়ে চলে যাব। সুতরাং আলটিমেট তো জীবন, তো সেই জীবনপুর, তো সেই জীবনপুরে আসুন জীবন খুঁজে পাওয়ার জন্য।